গতকাল সংসদে ধোঁয়াকাণ্ড। সংসদের ধোঁয়াকাণ্ডে তাহলে কি এবার বঙ্গযোগ? পলাতক ললিত ঝা এনজিওতে কাজ করতেন। সাম্যবাদী সুভাষ সভা পশ্চিমবঙ্গের একটি এনজিওতে উপজাতি শিক্ষা বিষয়ে কাজ করে, জানালেন নীলাক্ষ আইচ এনজিও প্রধান। সংসদে ধোঁয়াকাণ্ডের ঘটনায় এই ললিত বাইরেই ছিলেন। তিনি নাকি সংসদ ভবনের বাইরে বিক্ষোভের ছবিও তোলেন, যা পোস্ট করা হয়। বিক্ষোভরত 4 জনের মোবাইল নিয়ে পালিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই বিক্ষোভের ছবি পোস্ট করেন এই ললিত ঝা। ঘটনা সংসদ ভবনের বাইরের বিক্ষোভের ছবিও তোলেন এই ললিত ঝা। তিনি নাকি পশ্চিমবঙ্গেরই এক এনজিও, তার সঙ্গে যুক্ত। তাহলে কি এবার সংসদে ধোঁয়াকাণ্ড, সেক্ষেত্রেও বঙ্গযোগ? এই প্রশ্ন উঠছে, কারণ পলাতক ললিত ঝা যে এনজিওতে কাজ করতেন, সাম্যবাদী সুভাষ সভা, যা পশ্চিমবঙ্গের একটি এনজিও, এনজিওটি উপজাতি শিক্ষা বিষয়ে কাজ করে, এমনটাই জানিয়েছেন এনজিও প্রধান নীলাক্ষ আইচ। নীলাক্ষ আইচ এনজিওর প্রধান, তিনি জানিয়েছেন যে সংসদে ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগ। এই সেই 13ই ডিসেম্বর 2001-এর পর 22 বছর পর একই দিনে কোথাও একটা সেই স্মৃতি উস্কে দেওয়া হচ্ছে। সেই ছবি গতকাল ধরা পড়েছে সংসদে। এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি। আমি ইন্দ্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করব। ইন্দ্রাণী, যে পরিস্থিতি আমরা দেখেছি, অর্থাৎ 2001-এর পর দাঁড়িয়ে 2023 গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে, এবং যে ললিত ঝাকে সঙ্গে নিয়ে ললিত ঝায়ের নাম উঠে আসতে যে বঙ্গযোগ স্পষ্ট হচ্ছে, ইন্দ্রাণী। একদমই, দেখো গতকাল সংসদে যে ধোঁয়াকাণ্ড ঘটেছে এবং সেক্ষেত্রে 6 জনের নাম কিন্তু এখনো পর্যন্ত দিল্লি পুলিশের খাতায় আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একজন অবশ্যই ললিত ঝা। 4 জনকে গতকালই অ্যারেস্ট করা হয়েছিল। তাদের নামগুলো তোমাকে বলবো: ডি মনোরঞ্জন, সাগর শর্মা, এবং এছাড়াও যারা ছিলেন নীলাম আজাদ এবং অমল সিন্ধে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সকালে বিক্রম বলে একজনকে গ্রেপ্তার করা হয়, বিক্রম ওরফে বিকি, তাকে গ্রেপ্তার করা হয় গুরগাঁও থেকে। এবং এই যে তৃতীয় যে ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে বঙ্গযোগের কথা সামনে আসছেন, সে একটি পশ্চিমবঙ্গের একটি এনজিওতে দীর্ঘদিন ধরে কাজ করতেন, এরকমই আমরা জানতে পাচ্ছি। এবং দিল্লি পুলিশ সূত্রে আরও যেটা জানানো যাচ্ছে, দিল্লি পুলিশ সূত্রে আমরা যেটা আরও জানতে পাচ্ছি, যে এই যে ছেলেটি অর্থাৎ মনোজ ঝা, তিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি এনজিওতে কাজ করতেন, যে এনজিওটি উপজাতি শিক্ষা বিষয়ে কাজ করে। এনজিওটির নামও হচ্ছে সাম্যবাদী সুভাষ সভা। এই নীলাক্ষ আইচ বলে একজন এই এনজিওর যিনি কর্মকর্তা, তিনি জানিয়েছেন, যেটা আমরা জানতে পাচ্ছি, যে এই মনোজ ঝা তিনি দীর্ঘদিন ধরে এনজিওর সাথে যুক্ত ছিলেন এবং বেশ কিছুদিন আগে থেকে তিনি আর এই কাজ করেন না, অর্থাৎ তিনি এনজিওর পূর্বতন একজন কর্মচারী। এবং গতকালের এই ঘটনায় যখন টিভিতে বা অন্যান্য মিডিয়াতে এই মনোজ ঝাকে তিনি দেখেন, তারপরে তিনি বলেন যে পুরুলিয়ার একটি এনজিও, যেটি সাম্যবাদী সুভাষ সভা, সেখানে দীর্ঘদিন এই মনোজ ঝা যুক্ত ছিলেন। অর্থাৎ এর সংসদে যে হামলার ঘটনা, ঠিক এইভাবেই সেখানে কিন্তু বঙ্গযোগ উঠে আসছে। একেবারে সেই বিষয়টা নিয়েই আমরা এই আধ ঘন্টায় আলোচনা করবার চেষ্টা করব। আমি ইন্দ্রাণীকে আপাতত ধন্যবাদ জানাবো। নয়াদিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি ছিল। এবার এই মুহূর্তে যে আলোচনা, অর্থাৎ যে প্রশ্নটা সবার আগে সামনে আসছে, যে এক্ষেত্রেও সংসদে হামলার ঘটনা, ধোঁয়াকাণ্ডের ঘটনা, তাতেও বঙ্গযোগ সামনে আসছে। এই মুহূর্তে সরাসরি স্টুডিও থেকেই আমার সঙ্গে রয়েছেন সিএনএর ইনপুট এডিটর ভাস্কর দা। আমি ভাস্কর দাকে অবশ্যই আজকের এই সময়ের আলোচনায় স্বাগত জানাবো, এবং দীপাঞ্জন বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন এনএসডি এবং র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী। আমি দীপাঞ্জন স্যারকে
আপনাকেও স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে আজকের এই মুহূর্তে আলোচনায়। ভাস্করদা, যে বিষয়টা সবার আগে সামনে আসছে যে তাহলে এই ধোঁয়াকাণ্ড আর সেক্ষেত্রেও কোনো না কোনো ভাবে ললিত ঝায়ের হাত ধরে এই বঙ্গযোগ কি কাজ করতেন তারা, এই এনজিওরই বা কি কাজ ছিল, তারাই বা সংসদের বাইরে অব্দি পৌঁছলো কেন, এই একাধিক প্রশ্ন নিয়ে দীপাঞ্জন বাবুকে যদি আপনার প্রশ্ন। হ্যাঁ, একেবারেই। দেখো তিথি, খুব স্বাভাবিকভাবে যে পরিষ্কার আমাদের সামনে হচ্ছে এই যে ললিত ঝা বলে যে ছেলেটির ছবি আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল সে যুক্ত ছিল, ছবি ভিডিও পোস্ট করছে, যদিও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু তথ্য তালাশ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই ললিত কলকাতায় এসেছিলেন এবং কলকাতাতে তার সঙ্গে পরিচয় হয় কলকাতা তথা আমাদের এই বাংলার ছেলে হালি শহরের বাসিন্দা নীলাক্ষর সঙ্গে। এবং নীলাক্ষ এই মুহূর্তে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তিনি জানাচ্ছেন সরাসরি যে কিভাবে এই ললিত ঝার সঙ্গে তার পরিচয় এবং তার যে ফেসবুক, অর্থাৎ নীলাক্ষর যে ফেসবুক সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে ফাউন্ডার মেম্বার, একজন ফাউন্ডার মেম্বার, সাম্যবাদ সুভাষ সভা বলে যে সংগঠন তার ফাউন্ডার মেম্বার বলে। এবং এই ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয় এবং তার কাছ থেকেই এই সাম্যবাদ সুভাষ সভা সম্পর্কে সে জানতে পারে এবং এই সদস্যের সঙ্গে যুক্ত হয়। কিন্তু গতকালকে যে ঘটনা সংসদে ঘটানো হয়েছে তা নিয়ে নীলাক্ষ কিছু জানে কিনা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। এখান থেকে একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, যেহেতু দীপাঞ্জন স্যার আমাদের সঙ্গে রয়েছে, আজকের এই বিষয় নিয়ে যে প্রশ্নগুলো আমরা দীপাঞ্জন স্যারের কাছে রাখতে চাইছি, ভাস্করদা তোমার তরফ থেকে একেবারে আমি দীপাঞ্জন দাকে সরাসরি জিজ্ঞাসা করবো। দীপাঞ্জন দা, গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমি প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই যে এই ঘটনাটিকে কি একটা সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখা উচিত বা দেখা হচ্ছে কি? না, এক্ষুনি এটাকে সন্ত্রাসবাদী হামলা আমি বলতে চাই না। প্রথমত তদন্ত হচ্ছে, ডেফিনেটলি সেই তদন্তে বেরোবে, কিন্তু এটা কালকে যেটা ট্রেন্ড দেখছিলাম, কালকে যখন শুনেছিলাম তখন আমি কালকে দু একটা চ্যানেলে বলছিলাম এটা ইতিহাসের ওই মনে পড়ে যায় ভগৎ সিং, কারোর সঙ্গে কারো তুলনা হয় না, ভগৎ সিং এর সঙ্গে তো এই সমস্ত লোকজনদের কোনো তুলনাই হয় না। বাট ভগৎ সিং এর যদি আপনি দেখেন, ভগৎ সিংও কিন্তু আদালত কক্ষে ঝাঁপিয়ে পড়েছিল এবং সমস্ত লিফলেট প্যাম্পলেট বিতরণ করেছিলেন এবং বন্দে মাতরম और ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিয়েছিলেন। এরা কিন্তু ওই যে ভগৎ সিং ফ্যান ক্লাব, আপনি যদি দেখেন যে এটা কোথাও একটা এদের কানেকশনস রয়েছে এবং এই যে ট্রেন্ডগুলো, এই কাজগুলো কিন্তু মোটামুটি একটু নিষিদ্ধ যারা রয়েছে অতি বাম সংগঠনগুলো তারা করে, কারণ তাদের চট করে পাবলিক প্ল্যাটফর্ম পায় না। এবং আপনি দেখবেন যেরকম ভাবে সারা ভারতবর্ষ থেকে ইয়াং জেনারেশনকে তোলা হয়েছে, এখানে মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটক রয়েছে, বাংলা, বিহার, এই আলাদা আলাদা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তো একটা কোনোভাবে এই অর্গানাইজেশন হতে পারে এবং এর পেছনে নিশ্চয়ই পাকা মাথা আছে। এরকম কোঅর্ডিনেট ওয়েতে হয়েছে, কারণ আপনি দেখুন ভেতরে গ্যাস ছুড়ছে ওরা ওইখানে সংসদের ভেতরে, আর ঠিক সংসদের বাইরে তখন ওই নিলাম এবং আরেকজন তারা স্লোগান শাউটিং শুরু করলো। এবার এরা জানলো কি করে যে ভেতর থেকে এখানে কথা হচ্ছে, ব্যাপার হচ্ছে। পার্লামেন্টে তো আপনি মোবাইল নিয়ে যেতে পারছেন না, মোবাইল তো আপনি জমা করলেন একদম। তো এগুলো আগে থেকে ওয়েল সিনক্রোনাইজ ছিল। কোথাও কি মনে হয় যে এটা যেরকম কোনো একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটার আগে একটা রেইকি হয়, এই ক্ষেত্রে সেরকম একটা কোনো রেইকি করেছিল এরা মনে হয়? না, দেখুন আমি এই জায়গাটাতে একটু ডিফার করছি, কারণ যদি রেকি যারা করে তারা কিন্তু নিঃশব্দে করে, কারণ রেকি করার সময় এমন কিছুই করবে না যাতে সিকিউরিটি সিস্টেম আরো টাইট হয়ে যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনাদের মনে আছে যে 26/11 যখন হয়েছিল বোম্বেতে, ডেভিড কোলম্যান হ্যাডলি সে প্রায় 2 বছরে 18 থেকে 20 বার সে তাজ হোটেলে গিয়ে থেকেছে এবং তাজ হোটেলের এক একটা জিনিসের ও স্কেচ বানিয়েছে যেটা পরে টেরোরিস্টদের কাজে এসেছে। সো রেকি করতে গিয়ে কেউ এরকম ভাবে চমক সৃষ্টি করবে না, এদের উদ্দেশ্য হয়তো ছিল ওই চমক সৃষ্টি করা। আর কোথাও একটা আপনি যদি স্লোগান গুলো শুনবেন নিলামের, সেখানে কোথাও এরা একটা ওই হতে পারে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তারা সারা ভারতবর্ষে একটা মেসেজ দিতে চাইছে এবং যেহেতু সব স্টেটের একজন করে ইয়াং জেনারেশন রয়েছে, যে ইয়াং জেনারেশন দে আর নট হ্যাপি উইথ দ্য রুলিং পার্টি, বাট সেটা তাদের ডেমোক্রেটিক অধিকার। কিন্তু এইরকম ভাবে যদি করে সেটা নিঃসন্দেহে অপরাধ, আইন অনুযায়ী অপরাধ এবং ক্ষমার অযোগ্য অপরাধ।
এটা দেবাঞ্জন, আপনার কথার শুনতে শুনতে আমার একটি বিষয় মনে হচ্ছিল যে একটি সিনেমাও আমরা দেখেছিলাম ভগৎ সিংকে সামনে রেখেই, সেই সিনেমাটি তৈরি হয়েছিল রং দে বসন্তি। সেখানেও সিস্টেমের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তরুণ সমাজের বেশ কিছু যুবক যুবতী সেখানে ছিল। এটাও কি একটা সেই ধরনের ট্রেন্ড বলে মনে করছেন? না দেখুন, এটা ব্যাপারটা হচ্ছে যে এই যে যেরকম ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা মানে নিঃসন্দেহে অন্যায় তো বটেই, সাংঘাতিক অপরাধ, কিন্তু এই যে যারা পেছনে রয়েছে তারা আরো বড় মাথা। তাদের অ্যাকচুয়াল কি প্ল্যান ছিল যতক্ষণ, কারণ এরা সব দাবার ওই বোর্ডে যারা গ্রাউন্ডে এটা করেছে, পেছনে বড় মাথা রয়েছে, এবং সেটা দেখুন তদন্তে বেরোবে, নিশ্চয়ই বেরোনো উচিত। এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে স্যার, বাংলা যোগও একটা পাওয়া যাচ্ছে, এবং বাংলাতেও কি তাহলে এই ধরনের ট্রেন্ড, যেটা আপনি বলছেন যে অতি বাম সংগঠনগুলি এই ধরনের কাজ করে থাকে যেহেতু তারা প্ল্যাটফর্ম পায় না, তাহলে কি এই বাংলাতে তো আমরা একটা সময় ভীষণভাবে এই অতি বাম সংগঠনগুলোকে সক্রিয় অবস্থায় দেখতে পেয়েছি, এবার কি তাহলে সুপ্ত অবস্থায় আবার কার্যকরী হয়ে উঠছে এই অতি বাম সংগঠনগুলি বাংলাতেও? দেখুন, অতি বাম সংগঠনগুলো কিন্তু ভারতবর্ষের কোথাওই একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যায়নি, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। যে আমাদের সামাজিক ব্যবস্থায় যেখানে যতক্ষণে কিছু গ্যাপস থাকবে তখন বাম বা অতি বাম এই সংগঠনগুলো থাকবে। বাম সংগঠনগুলো তারা একটা কনস্টিটিউশনের মধ্যে থেকে ডেমোক্রেটিক ওয়েতে সংসদীয় রাজনীতিতে কাজ করে, সেজন্য তারা ওয়েলকাম। কিন্তু এই অতি বাম সংগঠনগুলো তারা কিন্তু আছে, একদম নির্মূল হয়নি। এটা নিশ্চিতভাবে আরেকবার জানান দিল যে আমরা আছি, এবং সেটাই তাদের টার্গেট, নাহলে 13 ডিসেম্বর এটা করতো না, সেটাই তাদের টার্গেট ছিল। আপনি দেখবেন ডেফিনেটলি কেউ না কেউ কোনো না কোনো অর্গানাইজেশন ক্লেম করবে আজকালের। একেবারেই স্যার, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে নীলাক্ষর বাবার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন, তিনি কি বলছেন আজকের এই ঘটনার পর একবার সে একটু শুনবো। নীলাক্ষর পরিচয় ফেসবুকে, এছাড়া ফিজিক্যালি কোনো পরিচয় নেই, এটা ফিজিক্যাল কোনো অর্গানাইজেশনও না। আজকে সকালেই জেনেছি, ফোন করেছিল যে এরকম যে পার্লামেন্টে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে ওর সাথে একজন জড়িত, তার মোবাইলে নাকি আমার ছেলের লিঙ্ক পাওয়া গেছে, নীলাক্ষয়কে লিঙ্ক পাওয়া গেছে। না, পুলিশ যোগাযোগ করেনি, রিসেন্টলি পুলিশ এসছে, ওই দেখুন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, লোকাল থানা এসছে, জেঠিয়া থানা, বিশপুর থানা, ব্যারাকপুর কমিশনারটা রিসেন্টলি এসছেন, এই জাস্ট নাও এই গাড়ি দাঁড়িয়ে আছে, সব থানার গাড়ি। আমাদের কোনো আতঙ্ক নেই, টেনশন নেই। না, তার সাথে আমরা কেন আতঙ্কে থাকবো? ছেলে তো আমার এখানে হালিশহরে রয়েছে, পার্লামেন্টে দিল্লিতে হয়েছে ঘটনাটা, তো আমার ছেলে না ফিজিক্যালি আছে না অন্য কোনোভাবে আছে। তার সঙ্গে নীলাক্ষরের লিঙ্কটা কিভাবে? লিঙ্ক ওই বলছে ফেসবুক লিঙ্ক আছে, সব ফেসবুক লিঙ্ক, টোটাল লিঙ্ক। মানে কিভাবে পরিচয়? কিভাবে পরিচয়? ফেসবুকে ওরা কলেজের সময় ধরুন কলেজে যায়, বিধাননগর কলেজে, ওখানে ফেসবুক অনেকগুলো ওদের ইউনিট আছে। সেই ললিত বলে যাকে আপনারা খুঁজছেন বা যে এখন মোস্ট ওয়ান্টেড পার্সন, সে ললিত জি ওর সাথে ফেসবুকে কোনো রকমভাবে লিঙ্ক হয়েছে। ললিত কি এখানে আসছে? না না না, এখানে কেন আসবে? ললিত কোথায় থাকে, কিরকম দেখতে, কি সে ললিত জি আমি চিনিও না জানিও। ললিতকে চিনিও না জানিও না বলছেন স্যার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ললিতের যে বন্ধু বা নীলাক্ষ, তার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে কিন্তু পরিষ্কার করে স্যার লেখা রয়েছে সাম্যবাদ সুভাষ সভার একজন ফাউন্ডার মেম্বার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন নীলাক্ষ। বাবা বলছেন কোনোভাবেই যুক্ত নয়। আপনার কি মনে হয় স্যার? দেখুন, ফেসবুকে তো বন্ধু হতেই পারে, আমার ধরুন 5000-এর কাছাকাছি ফ্রেন্ড লিস্টে রয়েছে, এবং তার মধ্যে কেউ যদি একটা জামাত-উদ-দৌলা ইয়া লস্করে তৈবার সঙ্গে কানেক্ট থাকে, আমাকে কানেক্ট করা যাবে না, সেটা তদন্ত সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ। কিন্তু এই যে ভদ্রলোক বলছেন, দেখুন একটা এনজিও, ওই সাম্যবাদী সুভাষ যদি এনজিও হয়, ভদ্রলোক কিছু ভুল বললেন। কারণ এনজিওর একটা প্রাথমিক শর্ত হচ্ছে আপনাকে একটা অফিস থাকতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে, ফেসবুকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায়, এনজিও করা যায় না। আর যদি আপনি এনজিও বলেন, তার একটা কোথাও এস্টাবলিশমেন্ট রয়েছে, আর তার যদি ফাউন্ডার মেম্বার হয় নীলাক্ষ, তাহলে ও দায় এড়াতে পারে না। কারণ সেই ফেসবুক, সেই এনজিওর যদি একজন সক্রিয় কর্মী হয়ে থাকে এই ঝা, তাহলে নীলাক্ষকে জবাব দিতে হবে যে এই এনজিওর কার্যকলাপ কি, দেখছিলাম যে জনজাতি উপজাতিদের মধ্যে শিক্ষার প্রসারের কাজ করে, তাদের ফান্ডিংটা কোথা থেকে হয়। এবং এটা কিন্তু ঘটনা ভারত সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রাইম মিনিস্টার অফিস ভারতবর্ষের বেশ কয়েক হাজার এনজিওর ওপর কিন্তু খুব স্ক্রুটিনাইজ করছে এবং নজর রাখছে। বিশেষ করে যে সমস্ত এনজিও গুলো বিদেশ থেকে তাদের ডোনেশন আসে, সেগুলো এখন সরাসরি প্রাইম মিনিস্টার অফিস থেকে সেগুলোর অ্যাপ্রুভাল হচ্ছে, ইভেন হোম মিনিস্ট্রি থেকে হচ্ছে না। হোম মিনিস্ট্রি রেকমেন্ড করে, বাট প্রাইম মিনিস্টার অফিস অ্যাপ্রুভাল দেয়।
তো দেখা যাবে যে এই এনজিওটি কি নজরে আছে, সরকারের কাছে কি খবর আছে, ইন্টেলিজেন্সের কি খবর আছে, তো তদন্ত শুরু হলো। বাট এটা ঠিক যে এরা খুব একটা ট্রেন্ড নয়। ট্রেন্ড হলে গত 24 ঘন্টার মধ্যে দেখুন কত কথা বেরিয়ে গেল। সেরকম ডেডিকেটেড বা ট্রেন্ড যদি হতো তাহলে তো এত সহজ হতো না। 24 ঘন্টার মধ্যে অনেক কিছু বেরিয়েছে, যা এরা করেছে। আশা করবো দীপাঞ্জন, যে ঘটনা এরা ঘটিয়েছে, আপনার কি মনে হয় যে এদের কোনো জীবন প্রাণহানি করে দেওয়ার, কাউকে খুন করার বা কাউকে করার ইন্টেনশন ছিল, নাকি একটা আলোড়ন সৃষ্টি করব, ভয় দেখাবো, এরকম একটা মনোভাব, মানে এদের যা করেছে তা থেকে কি মনে হয় আপনার? দেখুন, এটা একটা ওই যে বললাম যে ওদের অস্তিত্ব প্রমাণ করার জন্য বা একটা আলোড়ন তোলার জন্য করেছিল। নিঃসন্দেহে অপরাধ এবং এটা মানে শাস্তিযোগ্য অপরাধ, কোনো মানে দ্বিতীয় কোনো বক্তব্য এই নেই। আমার মনে হয় না এরা মানে এক্ষুনি যা রূপ কাঠামো দেখছি, কারণ এটা তো ঠিক অতিবাম গোষ্ঠীগুলো বহু প্রাণহানি করেছে, আমরা বাংলায় দেখেছি জঙ্গলমহলে, বা সারা ভারতবর্ষে দেখেছি আমরা, ছত্তিশগড়, বিহার, সব জায়গায়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো ভবিষ্যতে কি করতো সেটা এক্ষুনি বলা মুশকিল, কিন্তু এই যে 13 তারিখের যে ঘটনাটা, এটা একটা উপস্থিতি জাহির করা, এবং এটা কিন্তু এই সমস্ত সংগঠনগুলোর একটা টেকনিক হয় ফর নিউ রিক্রুটমেন্ট। অনেক অ্যাডভেঞ্চার প্রিয় ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে থাকে যাদের সেরকম দিক নির্দেশ থাকে না, এইরকম অর্গানাইজেশন অনেকে এটাকে খুশি হবে যে দারুণ কাজ করেছে। আমি এটা রিক্রুটমেন্টের একটা প্রসেস, সেখানে এরকম মানে যেটাকে বলে সেন্সেশন তৈরি করা, সেরকম চেষ্টা। আমার মনে হয় না এক্ষুনি তারা কোনো খুন জখম বা এরকম প্রাণী হত্যা মানে মানুষ হত্যা করার চেষ্টা করেছিল, এবং সেরকম প্রিপেয়ার্ডও নয়। দেখুন, ওইটাই তো বললাম, 24 ঘন্টার মধ্যে তো সব মুখ খুলে দিয়েছে, কে কোথায় আছে পুলিশ জানলো কি করে 24 ঘন্টার মধ্যে? একদম এরকম হলে ডেডিকেটেড হলে জানতো না। একদমই তাই। এই বিষয়গুলো দীপাঞ্জন স্যার, আমি রিকোয়েস্ট করবো আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভাস্কর দাও আমাদের সঙ্গে থাকবে, কারণ একাধিক প্রশ্ন সামনে আসছে। এই বঙ্গযোগ বা এই সাম্যবাদী সুভাষ সভা, এই এনজিও, আদৌ এদের ঠিক কি কাজ ছিল, এদের রেজিস্ট্রেশন, এদের অস্তিত্ব, এই সবটার দিকে আমাদের নজর থাকবে। তবে সময় হচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর আলোচনায়, সঙ্গে থাকবে। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখবার চেষ্টা করব, এবং একে একে যে ঘটনার প্রেক্ষিগুলো সামনে আসছে, এই যে আপনাদেরকে বলছিলাম বিরতিতে যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে জানাই যে এই যে সভা বা এই যে এনজিও সাম্যবাদী সুভাষ সভা, এখানে এই প্রশ্ন সামনে আসছে যে কথাগুলো দীপাঞ্জন স্যার তিনি বলছিলেন যে তারা তাদের অস্তিত্ব, তারা তাদের আলোড়ন তৈরি করা ছাড়া এটা আর তেমন কোনো বিষয় নয়। বিরতিতে যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, এই যে নীলাক্ষ আইচ, যার নাম সামনে আসছে, যিনি নাকি সাম্যবাদী সুভাষ সভার ফাউন্ডার, যার ফেসবুক পেজ আপনাদেরকে দেখাচ্ছিলাম, যার সঙ্গে ললিত ঝায়ের এই যোগাযোগ, ললিত ঝাও এই ঘটনা বা এই সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে জড়িত, ওনার সঙ্গে আমার পরিচয় হয় এপ্রিল মাসে। কি বলছেন নীলাক্ষ আইচ? সেন্ট্রাল এভিনিউর একটি ইভেন্টে পরিচয় হয়, ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের, দেখুন। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছে সরকারের বিরুদ্ধে, এবং স্মোক টর্চেস এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে, এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল, আমি এইটুকুই দেখেছি। এই মুহূর্তে সেই প্রতিক্রিয়া, অর্থাৎ নীলাক্ষ আইচ তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম। আমি একটু ভাস্করদার কাছে আসার কথা চেষ্টা করি। ভাস্করদা, কিছুক্ষণ আগে নীলাক্ষ আইচের বাবার কথা আমরা শুনছিলাম, যিনি বলছিলেন যে নীলাক্ষর সঙ্গে ললিতের যোগাযোগ শুধুমাত্র ফেসবুকে, আর এই নীলাক্ষ আইচ বলছে একটি ইভেন্টে যোগাযোগ হয়, এপ্রিল মাসে যোগাযোগ হয়, সেখান থেকে পরিচয় হয়। কোথাও একটা তো তফাৎ রয়েছে না? একেবারেই সঠিক জায়গায় আলোকপাত করেছে দিদি, যে বাবা বলছেন যে শুধুমাত্র ফেসবুকেই তাদের সঙ্গে পরিচয়, তাদের সঙ্গে ফিজিক্যালি, এই শব্দটি কিন্তু নীলাক্ষর বাবা প্রাথমিকভাবে এই
বিষয়টা তো রয়েছে, একটা মিসকানেক্ট রয়েছে একদম, এইখানটায়। একদম, আমি একদম, আলোচনায় আসবো ভাস্করদা, কিন্তু ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল কুনাল ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ভাস্করদা, আমি কুনাল স্যারকে স্বাগত জানাবো আজকের আলোচনায় ক্যালকাটা নিউজে। ভাস্করদা, ওনার সঙ্গে কথা বলবো। স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি ভাস্কর রয়েছি, ইম্পোর্ট এডিটর সিএন। একটা বিষয় আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে সংসদের যে ঘটনাটি গতকালকে ঘটেছে এবং তারপর একটু একটু করে যে তথ্যগুলো বেরিয়ে আসছে, আমি একটু আগেও দীপাঞ্জন স্যারের সঙ্গে কথা বলছিলাম, আপনার কাছে আমার সেই একই প্রশ্ন যে আপনার কি প্রাথমিকভাবে মনে হয় যে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে বা যারা ঘটিয়েছে তারা একটা নাশকতা ঘটনা ঘটিয়েছে, তাদের প্রাণ নাশের একটা প্রচেষ্টা করার তাদের উদ্দেশ্য ছিল, নাকি শুধুমাত্র ফেয়ার তৈরি করা? আমার মনে হয় না যে এখানে প্রাণনাশের কোনো ইচ্ছে ছিল, মানে যারা ঢুকেছিল, কারণ ওয়েপন তাদের হাতে ছিল না। যদিও একটা স্মোক ক্যান্টার পাওয়া গেছে, সেটা স্মোক দেওয়া হয়েছে পার্লামেন্টের ভেতরে, তার মানে এটা একটা সিকিউরিটি ল্যাব, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় না যে তারা গুলি চালাতে চাইছিল। আমার মনে হয় বেসিক্যালি তারা অ্যাডভার্টিজমেন্ট, মানে তাদের একটা নাম হবে, একটা কিছু প্রোপাগান্ডা হবে, সেই দিকটাই আমার বেশি মনে হয়। একেবারে দীপাঞ্জন দাও তাই বলছিলেন স্যার। আমার দ্বিতীয় প্রশ্ন স্যার আপনার কাছে, যে এই যে ঘটনাটি ঘটেছে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? এটা অ্যাবসলিউট গুরুত্বপূর্ণ, মানে এটার কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। এবং আমাদের পার্লামেন্ট আগেও অ্যাটাক হয়েছিল, তখন অবশ্য আপনারা সবাই জানেন অনেক লোক মারা গিয়েছিল, কিন্তু পার্লামেন্টের মধ্যে এরকম ঢুকে পড়ে, পার্টিকুলারলি যদি সে নিরস্ত্র থাকতো, যে দর্শক গ্যালারি থেকে সে জাম্প মেরেছে, সেটা কিছু করা যেত না, কারণ দর্শক আর অ্যালাউড ইন দ্য পার্লামেন্ট হাউস। সেখান থেকে কোনো লোক হয়তো জাম্প মারতে পারে, কিন্তু তাদের কাছে ধোঁয়ার একটা ক্যানিস্টার ছিল, দ্যাট মিনস এটা মেটাল ডিটেক্টরে নিশ্চয়ই ধরা পড়া উচিত ছিল। সেই জন্য আমার মনে হয় ইট ইজ এ প্রিটি সিরিয়াস থিংস অ্যান্ড ফেলিয়ার ইন দ্য somehow, I mean, security একেবারেই স্যার। আজকে যে তথ্যগুলো আমাদের সামনে আসছে সেখানে কোথাও বঙ্গযোগ একটা উঠে আসছে, তার কারণ যারা এই ঘটনায় অভিযুক্ত সরাসরি তাদের মধ্যে ললিত ঝা বলে যে ছেলেটি রয়েছে, এখনো সে অ্যাবসকন মানে পলাতক। তো এই ছেলেটির সঙ্গে আরো একটি ছেলের পরিচয় পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে নীলাক্ষ। নীলাক্ষ বাড়ি হচ্ছে হালি শহর, উত্তর 24 পরগনা জেলার হালি শহরে বাড়ি। এবং নীলাক্ষ নিজে বলছেন যে এই ললিতের সঙ্গে তার পরিচয় কলকাতার সেন্ট্রাল এভিনিউতে ভারত সভা হলে একটি অনুষ্ঠানে হয়েছিল। ঘটনাটাকে কিভাবে দেখছেন স্যার? এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্নিং নেওয়ার মতো খবর নয়। আমাদের ফেসবুকে প্রত্যেকেরই 1000 মিনিমাম ফ্রেন্ডস আছে, অনেক লোকের 10,000 ফ্রেন্ডস আছে। কে কার সঙ্গে দেখা করছে ইজ ভেরি লেস ইম্পর্টেন্ট। কিন্তু এটা এই সাম্যবাদী সুভাষ সভা যেটা আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা একটু আমার মনে হয় যে এটা কি জানি না, এই জিনিসটা কি কমিউনিজমের জন্য আনার চেষ্টা করা হচ্ছে, বা এর আগে ওরা একটা অর্গানাইজেশন করেছে শহীদ ভগৎ সিং ফ্যান ক্লাব বলে কোনো একটা অর্গানাইজেশনের, মানে গ্রুপের মধ্যে থেকে দে ওয়্যার কমিউনিকেটিং আদারওয়াইজ। সুতরাং আমি এখনো সাম্যবাদী সুভাষ সভাটাকে খুব একটা ইম্পর্টেন্স দিতে চাইছি না। বেশ এখান থেকে স্যার আমাদের সঙ্গে থাকুন, ভাস্করদাও সঙ্গে রয়েছে। এই মুহূর্তে একবার একটু হালি শহর থেকে নজর রাখবার চেষ্টা করবো, কারণ সেখান থেকে সরাসরি অর্থাৎ এই নীলাক্ষ আইচ সাম্যবাদী সুভাষ সভার ফাউন্ডার বলে যে নিজেকে দাবি করছে, তার বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি শান্তনু আচার্য আমাদের সঙ্গে রয়েছে। আমি শান্তনুর কাছে যাওয়ার চেষ্টা করবো। শান্তনু, এই মুহূর্তে তুমি তার বাড়ির সামনে থেকে রয়েছো, ঠিক কি পরিস্থিতি? কারণ কিছুক্ষণ আগেও তার বাবা যখন বলছিলেন পুলিশ আসছেন, কি পরিস্থিতি? দেখো, একদমই আমি প্রথমেই বলি যে নীলাক্ষ আইচের বাড়ি ঠিক এটা, এবং এই মুহূর্তে আমি হালিশহর জেটিয়া অঞ্চলে রয়েছি। নীলাক্ষ রীতিমতন বিধাননগর কলেজের 3য় বর্ষের ছাত্র। মূলত বলা যায় যে এই যে হামলা, সংসদ ভবনের হামলা,
যা করেছেন অর্থাৎ ললিত ঝা, এই হামলার সঙ্গে নীলাদ্র ঝার সঙ্গে এই ললিত ঝার সঙ্গে রীতিমতন যোগাযোগ হয়েছে। ঠিক 9 মাস আগে একটা কলকাতা একটা ইভেন্ট হয়েছিল, সেই ইভেন্টের মাধ্যমে এই নীলাক্ষ এবং ললিত ঝার সঙ্গে দুজনের যোগাযোগ হয় এবং তারপর তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয় এবং বলাই যায় যে এই সংসদ ভবনের হামলার পর এই নীলাক্ষ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের কাছে ছবি আসে। মূলত এখন দেখা যাক যে এই মুহূর্তে এই রীতিমতো নীলাক্ষ আইচ তিনি এপ্রিলে যোগাযোগ হওয়ার পর এটা ডিসেম্বর, এর মাঝে অর্থাৎ এই সংসদ ভবনের ঘটনার আগে নীলাক্ষর সঙ্গে কখনো এই ললিতের কথা হয়েছিল কিনা, হোয়াটসঅ্যাপ মাধ্যমেও কথা হয়েছিল কিনা, এই বিষয়গুলো কিছু জানতে পেরেছো? দেখো একদমই পরিষ্কার, তিনি এই বলছেন একটাই কথা, নীলাক্ষ আইচ বলছেন তাদের সঙ্গে মূলত ফেসবুকে যোগাযোগ এবং ফেসবুকে কথা হোক। যদিও যখন সংসদ ভবনে এই হামলাটা হয়েছিল তখন এই নীলাক্ষ আইচ রীতিমতন হালিশহর বাড়িতে ছিলেন এবং এই তাদের একটি অর্গানাইজার আছে, অর্থাৎ এটা এনজিও আছে, এনজিওর মাধ্যমে রীতিমতন আপাতত অনেক ধন্যবাদ জানাবো। আমাদের হাতে সময় একদম কম, ভাস্করদা যেমনটা বলছিলেন কর্নেলের সাথে যা কথা হচ্ছিল একদম হয়তো খুব কম সময় পাবো আমরা আলোচনা। একেবারে স্যার, আপনার কাছে এই যে নীলাক্ষর যে বিষয়গুলো উঠে আসছে, একটা এনজিও বিষয় উঠে আসছে, সাম্যবাদ সুভাষ সভা যার ফাউন্ডার মেম্বার এই হালি শহরের ছেলেটিও, এবং ওই ললিত ঝাও তার মেম্বার, আবার ভগৎ সিং এর একটা গ্রুপ তৈরি হচ্ছে, টোটাল ব্যাপারটাকে কিভাবে দেখছেন স্যার? এটা হয়তো তারা একটু অ্যাডভার্টিজমেন্ট, নিজেদের অ্যাডভার্টিজমেন্ট করার চেষ্টা করছে এবং আমরা প্রত্যেকেই কলেজ লাইফে নানা রকম গ্রুপের সঙ্গে ইনভলভ থাকি, কেউ থিয়েটার গ্রুপের সঙ্গে থাকে, কেউ কোনো পলিটিক্যাল গ্রুপের সঙ্গে থাকে বা সিমিলার মতাদর্শের সঙ্গে। সুতরাং আমরা কখনোই এটাকে কোনো চ্যানেলাইজ করতে পারি না যে এটা একটা কোনো পলিটিক্যাল গ্রুপ কিনা। সাম্যবাদ সুভাষ বোস একটুখানি মনে হচ্ছে পলিটিক্যাল, কিন্তু দেশের জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ ভগৎ সিং ফ্যান ক্লাব, সেটার আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এটা কোনো পলিটিক্যাল, গোটা বিষয়টা এখনো তদন্ত সাপেক্ষ আপনি বলতে চাচ্ছেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একদম, এবং তার পাশাপাশি আজকের আলোচনা আমাদেরকে হয়তো এই সময়ের জন্য এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা আপডেট, এই খবর সংক্রান্ত প্রত্যেকটা আপডেটের দিকে নজর থাকবে।